প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা রসায়ন অনার্স প্রথম বর্ষের, আপনাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ফান্ডামেন্টাল অফ কেমিস্ট্রি। এই ফান্ডামেন্টাল অফ কেমিস্ট্রি অর্থাৎ মৌলিক জৈব রসায়ন, যে জৈব রসায়ন আপনাদের ইন্টারমিডিয়েট অনেকের এই ভীতির কারণ ছিল, সেই জৈব রসায়নের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হলো অ্যালকোহল। তো ফান্ডামেন্টাল অফ অর্গানিক কেমিস্ট্রির সেই অ্যালকোহল নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আপনাদের সাথে আছি আমি অঞ্জন রায়, লেকচারার অফ কেমিস্ট্রি দিনারপুর কলেজ এবং ইনস্ট্রাক্টর অফ কেমিস্ট্রি পাই ম্যাথ ক্লাব। তাহলে চলুন আজকে আমরা গুরুত্বপূর্ণ টপিক অ্যালকোহল নিয়ে আলোচনা করি। যে সম্পৃক্ত বা অসম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বনের বা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্শ্ব শিকলের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত যে যৌগ উৎপন্ন করে তাকে অ্যালকোহল বলে। এখন আপনারা অনেকেই ভাবতেছেন যে এই অ্যালকোহলের সংজ্ঞা তো একটু সহজভাবেই দেওয়া যায়, তো জটিলভাবে দেওয়ার কি আছে? যেমন আমরা ইন্টারমিডিয়েট লেভেল অনেকে এটা সংজ্ঞাটা দিয়েছিলাম যে হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট OH, হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে অ্যালকোহল বলে। ওকে স্যার, তো হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে অ্যালকোহল বলে। আমি আসলে বলবো যে এই সংজ্ঞাটা আমাদের জন্য আপৎকালীন সংজ্ঞা। আপনার পরীক্ষার খাতায় পরীক্ষার সময় যদি মনে না থাকে যে আসলে বড় সংজ্ঞাটা, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। কিন্তু এজ এ স্টুডেন্ট অফ কেমিস্ট্রি, অর্থাৎ আমরা কেমিস্ট্রির ছাত্র হিসাবে আমাদের একটা বেস্ট সংজ্ঞা দেওয়া প্রয়োজন। এখন দেখেন, এই সংজ্ঞাটা আমরা ব্যবহার যে করব না, তার কিছু লিমিটেশন আছে। আসলে এই সংজ্ঞাটার কি লিমিটেশন আছে আমরা একটু দেখি, একটা এক্সাম্পল আসলে দেখি। আমরা দু একটা এক্সাম্পল দিলে আসলে আপনারা বুঝে ফেলবেন। আচ্ছা দেখেন, মনে করেন আমি এই জায়গায় OH গ্রুপ বিশিষ্ট কিছু যৌগের নাম বলি। NaOH, তারপরে CH3 CH2OH, এটা হলো ইথাইল অ্যালকোহল বা ইথানল। তারপরে মনে করেন আর একটা অসম্পৃক্ত দিই, CH3 CH ডবল বন্ড CH2OH, মনে করেন এরকম একটা যৌগ দিলাম, সমস্যা নেই। আচ্ছা, তারপরে এটা অসম্পৃক্ত অ্যালকোহলের। আর একটা মনে করেন অ্যারোমেটিক জাতীয় যৌগের। অ্যারোমেটিক জাতীয় যৌগের স্যার এই যে আমি দিলাম, এটা কি আপনারা সবাই বুঝতেছেন? এটা একটা বেনজিন চক্র। কি চক্র? বেনজিন চক্র। অ্যারোমেটিক যৌগ কিতা যাদের মধ্যে একান্তরিত দ্বিবন্ধন থাকে, এটার নাম ফেনল, আমরা সবাই জানি। এবং আরেকটা যৌগ দিই আমি অ্যারোমেটিক জাতীয় যৌগের মধ্যে, আমি আরেকটা বেনজিন চক্র দিলাম। এই বেনজিন চক্রের সাথে আরেকটা দিলাম CH2OH। এই যে স্যার, এখন আমরা আসলে একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব যে হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে অ্যালকোহল বলে। এই প্রেক্ষিতে আমার এই জায়গায় আসলে কোন কোন যৌগগুলো অ্যালকোহল, সেই ব্যাপারটা আমরা আসলে একটু দেখতে চাই। স্যার এই দেখেন, এই NaOH, এটার মধ্যে OH আছে। আসলে কি NaOH, এটার মধ্যে OH আছে। বলেন তো এটা আসলে আমার কি এটা জৈব যৌগ? এখন আপনারা বলবেন যে না স্যার, এই জায়গায় হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে অ্যালকোহল বলে। আমরা বলছিলাম আসলে কি জৈব যৌগ সমূহকে অ্যালকোহল বলে। এখন আপনি আমাকে বলবেন যে স্যার এটা NaOH, এটার মধ্যে তো কার্বনই নাই, সুতরাং এটা জৈব যৌগ না, সুতরাং এটা অ্যালকোহল প্রশ্নে আসে না। আপনাদের সাথে আমি একমত, অর্থাৎ এটা অ্যালকোহল না, অর্থাৎ OH গ্রুপ থাকা সত্ত্বেও সে অ্যালকোহল না। এখন আসেন আমরা যদি এই যৌগটার কথা বলি, ফেনল। এই যৌগটার নাম আসলে কি? ফেনল। এই যৌগটার নাম হলো ফেনল। ফেনলের আরেকটা নাম কি স্যার? আমরা সবাই জানি কার্বলিক অ্যাসিড। আমরা যদি বন্যা আসলে বা গড়ের মধ্যে কার্বলিক অ্যাসিড রাখি, তাহলে এটা সাপ গড়ে আসবে না, অর্থাৎ সাপ তাড়াতে কার্বলিক অ্যাসিড ব্যবহৃত হয়। এখন আসেন তো
আপনারা এই জায়গায় বললেন যে সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে তো কার্বন নাই, সুতরাং এটা জৈব যৌগ না অ্যালকোহল না। এখন আমি যদি বলি যে ফেনল, এটার মধ্যে তো হাইড্রোক্সিল আছে এবং এটা জৈব যৌগ, কারণ এই জায়গায় কার্বন আছে কার্বনের সাথে, তাইলে আসলে কি জৈব যৌগ হয়ে যাচ্ছে না আমাদের এই শর্ত অনুযায়ী? কিন্তু না স্যার, এই ফেনল আসলে কি না, অ্যালকোহল না, সে জৈব যৌগ হলেও অ্যালকোহল না। প্রশ্ন হলো কেন? অ্যারোমেটিক যৌগের এই যে চক্রের কার্বনের সাথে OH গ্রুপ যুক্ত থাকার কারণে এই জায়গায় রেজোনেন্স গঠিত হয় এবং সেটা অম্লধর্মী। সুতরাং আমাদের এই ফেনল আসলে অ্যালকোহল না, সে অম্লধর্মী বা অম্লধর্মিতা প্রদর্শন করে। এখন আসলে আমরা বুঝতে পারছি না যে হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট জৈব যৌগ সমূহকে যে অ্যালকোহল বলা যায় না, এই জায়গায় আমার সংজ্ঞাটা এসে ফেল করতেছে। তো আমাদেরকে আসলে একটা বেটার সংজ্ঞা দেওয়া লাগবে। তাই এখন আসেন বাকি যৌগগুলোর ক্ষেত্রে কি হয়েছে। এই বাকি যৌগগুলোর ক্ষেত্রে আমরা সবাই জানি এটার নাম ইথানল, আমাদের খুব পরিচিত একটা যৌগ ইথানল। এটার 96% জলীয় দ্রবণকে আমরা রেকটিফাইড স্পিরিট বলি। আচ্ছা, এখন এই যৌগটা আপনাদের অনেকের কাছে অনেকে এটা নামকরণ কনফিউশন হইতে পারে, তা আমরা একটু নামকরণটা করে ফেলি। এটা আমরা জানি জৈব যৌগের নামকরণের নিয়মে আছে, যদি অ্যালকোহল জাতীয় যৌগের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাহলে আমার অগ্রাধিকার গ্রুপ হইল অ্যালকোহল। তো অ্যালকোহল যেদিকে পাশে পাবো বা তার আগে থাকবে সেদিক থেকে গোনা শুরু করতে হবে। এটা 1 2 3 4 নামকরণ আমরা বিস্তারিত পরবর্তীতে আরো পড়ব, তবু এই ক্ষেত্রে আমরা নামকরণটা করে নিই। যেহেতু এই অ্যালকোহল গ্রুপ আছে এবং তার মধ্যে দ্বিবন্ধন আছে, তখন আমরা নিয়মটা আসলে এরকম ছিল যে অ্যালকোহল জাতীয় যৌগের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে মূল যৌগের নামটা উপপদ হিসেবে ব্যবহৃত হবে। অর্থাৎ এটা বিউটেন হওয়ার কথা ছিল, বিউট, এই জায়গায় উপপদ হিসেবে এটা বিউট, তারপরে দ্বিবন্ধনের যে জায়গাটা আছে এটাকে উল্লেখ করতে হয়। তো এই জায়গায় 1 2 2 নাম্বার কার্বনের সাথে বিউট 2, এটা দ্বিবন্ধন আছে এই জন্য এটা ইন, যদি ত্রিবন্ধন হতো তখন আইন। তো বিউট 2 ইন 1 অল, 1 অল। আপনারা জানেন যে সংখ্যা এবং শব্দের মাঝখানে কিন্তু হাইপেন দিতে হয়, এই সবগুলো চিহ্ন আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ এটা একটা অসম্পৃক্ত অ্যালকোহল। স্যার এটা আমাদের অসম্পৃক্ত অ্যালকোহল, এটা সম্পৃক্ত অ্যালকোহল। এখন আসেন এইটাও কিন্তু অ্যারোমেটিক যৌগ, এই যৌগটাও কিন্তু অ্যারোমেটিক যৌগ, কিন্তু এই অ্যারোমেটিক যৌগের দুইটা অংশ, একটা হলো পার্শ্ব শিকল আর একটা হলো নিউক্লিয়াস। এই অংশটাকে আমরা বলি নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের সাথে যখন OH যুক্ত থাকবে, যেমন এই জায়গায় ছিল, তখন সে কিন্তু অ্যালকোহল ছিল না। কিন্তু পার্শ্ব শিকল, এই যে এই কার্বনের সাথে আর একটা কার্বন যুক্ত, এটা হলো পার্শ্ব শিকল। এই পার্শ্ব শিকলের কোনো হাইড্রোজেন যদি OH দ্বারা প্রতিস্থাপিত হয় তখন সেটা আসলে কি হয়, অ্যালকোহল হয়। এই যৌগটার নাম আসলে বেনজাইল অ্যালকোহল, বেনজাইল অ্যালকোহল। ওকে, তাইলে আমরা বিষয়টা কি বুঝতে পারছি যে হাইড্রোক্সিল গ্রুপ থাকলেই সে জৈব যৌগ হবে না। এখন আসেন ইন্টারেস্টিং ব্যাপার যে আমাদের এর মানে হইলটা কি, আমাদের NaOH এবং ফেনল এগুলা কি না, ওই হাইড্রোক্সিল গ্রুপ থাকা সত্ত্বেও সে কিন্তু অ্যালকোহল না। এখন আসেন আমরা একটু সংজ্ঞার সাথে আসলে মিলাইয়া এই বিষয়টা একটু পড়ে ফেলি। দেখেন আমরা সংজ্ঞার মধ্যে বলছিলাম সম্পৃক্ত, আমরা কি বলছিলাম যে সম্পৃক্ত বা অসম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন, সম্পৃক্ত বা অসম্পৃক্ত। এই যে স্যার এটা হলো সম্পৃক্ত একক বন্ধন, এটা হলো অসম্পৃক্ত। তো এই দেখেন সম্পৃক্ত বা অসম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বন, এই দুইটা, একটা সম্পৃক্ত একটা অসম্পৃক্ত। ওকে, তারপরে বলছিলাম অথবা অথবা এরোমেটিক, অথবা এরোমেটিক হাইড্রোকার্বনের পার্শ্ব শিকল হতে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু। স্যার এই যে স্যার আমার এরোমেটিকের পার্শ্ব শিকল হতে, অর্থাৎ আমার এই যুগটা এরোমেটিকের পার্শ্ব শিকল হতে, এই যে পার্শ্ব শিকল হতে হাইড্রোজেন পরমাণু যদি আসলে কি হয়, সমসংখ্যক হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন তাদেরকে আসলে আমরা কি বলি, জৈব যৌগ তথা অ্যালকোহল বলি। এখন দেখেন এর মানে কি, আমার এই এক্সাম্পলগুলোর মধ্যে আমার এটা অ্যালকোহল না, আমি এটাকে মুছে ফেললাম, এটা আমার অ্যালকোহল না। তারপরে এটাকে আমরা অ্যালকোহল বলবো না, এটা আমাদের অ্যালকোহল না। এখন দেখেন আমাদের সংজ্ঞার সাথে এক্সাম্পল মোটামুটি সবগুলো মিলে গেছে না, অর্থাৎ এই সবগুলার ব্যাখ্যা কভার করে ফেলছে আমার এই সংজ্ঞা। তাইলে আশা করি আমরা আসলে বুঝতে পারছি যে অ্যালকোহল কাকে বলে। আমি আবার একটু বলে ফেলি, সম্পৃক্ত বা অসম্পৃক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বনের
অথবা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্শ্ব শিকলের হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক হাইড্রোক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকোহল বলে। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা আসলে অ্যালকোহল কাকে বলে সেই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছি। এখন আসেন অ্যালকোহলের শ্রেণীবিভাগ। অ্যালকোহলের শ্রেণীবিভাগটা আসলে আমরা করব বিভিন্ন ভিত্তিতে করা যায়। তো আমরা হাইড্রোক্সিল অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপের সংখ্যার উপর ভিত্তিতে হাইড্রোক্সিল গ্রুপের সংখ্যার ভিত্তিতে এই অ্যালকোহল সমূহকে একাধিক ভাগে ভাগ করা যায়। যদি একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে তখন এটাকে আমরা বলি, দুইটা থাকলে বলি ডাইহাইড্রিক অ্যালকোহল, একটা থাকলে বলি মনোহাইড্রিক অ্যালকোহল। তো এই অ্যালকোহলকে আমরা যদি একটা থাকে তাহলে সেটাকে আমরা বলবো আসলে মনোহাইড্রিক অ্যালকোহল। মনোহাইড্রিক অ্যালকোহল। আচ্ছা, মনোহাইড্রিক অ্যালকোহল। তো এই মনোহাইড্রিক অ্যালকোহলের একটা এক্সাম্পল আমরা যদি দিই, CH3CH2OH। আচ্ছা, আমরা ধরলাম, অর্থাৎ মিথানলও আমরা দিতে পারতাম। অর্থাৎ কোনো অ্যালকোহলের মধ্যে যদি OH গ্রুপ একটা থাকে তখন সেটাকে আমরা বলি মনোহাইড্রিক অ্যালকোহল। যদি দুইটা থাকে তখন এটাকে আমরা বলবো ডাইহাইড্রিক অ্যালকোহল। ডাইহাইড্রিক একটা অ্যালকোহলের এক্সাম্পল কি আপনাদের মনে আছে স্যার? পারবেন? এই ডাইহাইড্রিক অ্যালকোহল হলো আমরা ইথিলিন গ্লাইকল, নবম দশম শ্রেণীতে পড়ছিলাম। ইথিলিন গ্লাইকল সংকেতটা কি মনে আসেনি আপনাদের? এই যে CH2 এই জায়গায় একটা OH, এই জায়গায় একটা OH, এটা নাম হলো ইথিলিন গ্লাইকল। এটা হলো ডাইহাইড্রিক অ্যালকোহল। এখন আমি যদি বলি ট্রাইহাইড্রিক অ্যালকোহল, তিনটা যদি থাকে তখন এটাকে বলি আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল। অর্থাৎ আমাদের তিনটা থাকবে OH। কয়টা থাকবে? তিনটা। 1 2 3। OH এই জায়গায় CH2 হবে 4 হাত মিলাইতে গিয়া OH, তারপরে কি হবে? OH। আমরা একটু দেখে নেব যে আমাদের ইয়েগুলা মিলছে কিনা। না, অর্থাৎ এই জায়গায় আমাকে 4 হাত হয়ে গেছে, 1 2 3 হাতে। এই জায়গায় CH2 হবে না, এই জায়গায় হবে CH, তারপরে হবে CHOH, CH2। এই হইল আমাদের ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এই ট্রাইহাইড্রিক অ্যালকোহল এটার নাম আসলে কি? গ্লিসারল বা গ্লিসারিন আমরা বলি। এখন যদি OH এর সংখ্যা 4-এর অধিক থাকে তখন সেটাকে আমরা বলি পলিহাইড্রিক অ্যালকোহল। আমরা কি বলি? পলিহাইড্রিক অ্যালকোহল বলি। পলিহাইড্রিক অ্যালকোহল কখন? যখন আমাদের OH এর সংখ্যা 4-এর অধিক থাকবে। তো পলিহাইড্রিক অ্যালকোহলের একটা এক্সাম্পল, অর্থাৎ 4 বা তার বেশি থাকলে সেটাকে আমরা আসলে বলবো কি? পলিহাইড্রিক অ্যালকোহল। এই পলিহাইড্রিক অ্যালকোহলের মধ্যে আমরা এটা এক্সাম্পল মনে করেন সরবিটলের কথা লিখলাম, 6 কার্বন বিশিষ্ট। 1 2 3 4 5 6। এই 6 কার্বন বিশিষ্ট আমি যে আমাদের সরবিটলের এক্সাম্পলটা ব্যবহার করতেছি। এখন আসেন আমরা এই জায়গায় একটা OH, এই জায়গায় একটা OH, এটার নাম হলো সরবিটল। কি? সরবিটল। আমি একটু লিখে ফেলি, এটার নাম হলো ইথানল। আমাদের এই যৌগটার নাম হলো, আমরা যদি ইউজ করি, এটা হলো ইথানল। এখন স্যার এই ইথানল এর আরেক নাম হলো ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল কোন কাজে লাগে? ওই যে রেকটিফাইড স্পিরিট তৈরি করতে। ইথানলের 96% জলীয় দ্রবণ।
তারপর এটাকে বলে আমরা ইথিলিন গ্লাইকল, পলিমারকরণ বিক্রিয়ায় ব্যবহৃত হয় গ্লাইকল, আমরা এসএসসিতে পড়ছি। আর এই যে OH তিনটা থাকলে সেটাকে আমরা, এইটার সংকেত হলো গ্লিসারল বা গ্লিসারিন বলি, এটাকে আমরা গ্লিসারল বা গ্লিসারিন। এখন আসেন, এটা হলো সরবিটল। এই পলিহাইড্রিক অ্যালকোহলের বহুবিধ ব্যবহার আছে, বহুবিধ ব্যবহার আছে সরবিটল। এখন আপনারা জানেন কি এই সরবিটল আসলে কোথায় পাওয়া যায়? আপেল এবং নাশপাতিতে এই সরবিটল পাওয়া যায়। আপেল এবং নাশপাতিতে পাবেন, আপেল এবং নাশপাতি, আপেল এবং নাশপাতিতে সরবিটল পাওয়া যায়। এবং এটা আমাদের কুষ্ঠকাঠিন্য রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। কুষ্ঠকাঠিন্য রোগ, কুষ্ঠকাঠিন্য রোগের চিকিৎসা, কুষ্ঠকাঠিন্য রোগের চিকিৎসা তো বুঝেন নিশ্চয়ই। এই আসলে কি হয় জানেন, এই সরবিটলের মধ্যে তো OH গ্রুপ আছে। সে কি করে আমাদের অন্ত্রে জল শোষণ করে কইরা আমাদের মলকে সে নরম করে, অর্থাৎ এই কুষ্ঠকাঠিন্য দূর করে। এবং এছাড়াও পলিহাইড্রিক অ্যালকোহল কিন্তু চোখের ড্রপ হিসেবে ব্যবহার করা হয়। তাইলে আমরা আসলে কি বুঝলাম, যে পলিহাইড্রিক অ্যালকোহলের বহুবিধ ব্যবহার আছে। অর্থাৎ আমরা এখন যে টপিকটা আলোচনা করলাম, OH এর ভিত্তিতে, অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপের সংখ্যার ভিত্তিতে আমরা অ্যালকোহলকে একাধিক ভাগে ভাগ করতে পারি। যদি OH এর সংখ্যা একটা থাকে তখন এটাকে আমরা বলবো মনোহাইড্রিক অ্যালকোহল। OH এর সংখ্যা দুইটা থাকলে সেটাকে বলবো আমরা ডাইহাইড্রিক অ্যালকোহল। তিনটা থাকলে সেটাকে বলবো আমি ট্রাইহাইড্রিক অ্যালকোহল। এবং চার বা তার অধিক থাকলে সেটাকে আমরা বলবো পলিহাইড্রিক অ্যালকোহল। আশা করি আমরা বিষয়টা বুঝতে পারছি। এখন আমরা এই যে মনোহাইড্রিক অ্যালকোহল, অর্থাৎ আমি যদি আবার একটু বলতে চাই যে এই যে মনোহাইড্রিক অ্যালকোহল, মনোহাইড্রিক অ্যালকোহল, এই মনোহাইড্রিক অ্যালকোহলকে কিন্তু আবার একাধিক ভাগে ভাগ করা যায়। 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এখন আমরা ওই জিনিসটাই করব। এখন আসলে এই যে মনোহাইড্রিক অ্যালকোহলকে তার আর সাথে যুক্ত অ্যালকাইল গ্রুপের ভিত্তিতে আসলে আমরা এটাকে একাধিক ভাগে বিভক্ত করব। তো দেখেন আসলে মনোহাইড্রিক অ্যালকোহলকে কি কি ভাগে বিভক্ত করা যায়। মনোহাইড্রিক অ্যালকোহল এর শ্রেণীবিভাগ, এর প্রকারভেদও বলতে পারি আমরা, প্রকারভেদ। আচ্ছা, তো এই মনোহাইড্রিক অ্যালকোহলকে আমরা একাধিক ভাগে বিভক্ত করতে পারি। তো দেখেন CH3OH, এটাকে আমরা বলি আসলে মিথানল। কি জানো? মিথানল। আচ্ছা, আমি যদি এটাকে একটু গুছাইয়া লিখি, গাঠনিক সংকেত আকারে লিখি, দেখেন এই যে OH, এটা H, এটা H। হাইড্রিক অ্যালকোহলের প্রকারভেদ, এটা হলো অ্যালকোহল, এটা মনোহাইড্রিক অ্যালকোহল। তো এই মনোহাইড্রিক অ্যালকোহলের একাধিক প্রকার আছে। 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল। এখন এই প্রাইমারি অ্যালকোহল আসলে কোনটা? দেখেন আমরা বলবো এই যে CH3CH2OH, এটা একটা প্রাইমারি অ্যালকোহল। বলবেন কেমনে স্যার? দেখেন এটা গাঠনিক সংকেত যদি আমি লিখি, আমি এই কার্বনটাকে একটু ফোকাসে রাখেন। এই যে OH, এই OH যুক্ত যে কার্বন আছে তার সাথে এই জায়গায় আছে দুইটা হাইড্রোজেন। কয়টা হাইড্রোজেন? দুইটা হাইড্রোজেন, এটা আছে CH3। আসলে ডিগ্রিটা কিভাবে আসে দেখেন, এই যে আমি যে এটা একটা 1 ডিগ্রি অ্যালকোহল। প্রশ্ন হলো কেন এটা 1 ডিগ্রি অ্যালকোহল? স্যার এই কার্যকরীমূলক বিশিষ্ট যে কার্বন আছে, এই কার্বনের সাথে যদি অ্যালকাইল গ্রুপ একটা থাকে, অ্যালকাইল গ্রুপ কি মিথাইল, ইথাইল, প্রোপাইল, এগুলা, অর্থাৎ এটা একটা আর, সেটাকে আমরা আসলে বলবো একটা যদি থাকে এটাকে বলবো 1 ডিগ্রি অ্যালকোহল। এটাকে বলবো আমরা কি 1 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এখন আপনারা আরেকটা যৌগ দেখি, আমি গাঠনিক সংকেত দিয়ে বুঝাই ফেলি। OH, এই মনে হয় CH3OH, এই জায়গায় একটা হাইড্রোজেন। এখন দেখেন এই কার্বনের সাথে আমাদের অ্যালকাইল গ্রুপ, হ্যাঁ আরেকটা দেখেন এই জায়গায় CH3CH3CH3
3 এবং OH। আমরা আসলে কি দেখতেছি যে OH বিশিষ্ট অর্থাৎ মনোহাইড্রিক অ্যালকোহলের এই কার্বনের সাথে আমার অ্যালকাইল গ্রুপ আছে দুইটা, একটা দুইটা, তখন এটাকে আসলে আমি বলবো 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। এটাকে আমরা বলবো আসলে কি 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল। আচ্ছা, এখন এই যে কার্বন আমার হাইড্রোক্সিল গ্রুপ বিশিষ্ট কার্বনের সাথে 3টা আর আছে, একটা দুইটা এবং 3টা, তো 3টা আর আছে, সুতরাং এটা কি 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এই 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি নিয়ে আমাদের সামনে অনেক আলোচনা আছে, আমরা করব। 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি নিয়ে অনেক আলোচনা আমাদের সামনে আছে, সেটা আমরা করব। তো এই 1 ডিগ্রিকে আবার আমরা বলি প্রাইমারি অ্যালকোহল। কি বলি? প্রাইমারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল। এটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল। এটাকে আমরা বলি টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। তাইলে এই প্রাইমারি অ্যালকোহল আমরা অন্যভাবে বুঝতে পারি, অর্থাৎ কার্বক্সিলিক, অর্থাৎ আমার OH গ্রুপটা যে কার্বনের সাথে আছে তার সাথে যদি 2টা হাইড্রোজেন থাকে এবং একটা হাইড্রোজেন যদি অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত হয়, এটা 1 ডিগ্রি। এই কার্যকরী মূলক বিশিষ্ট কার্বনের সাথে যদি একটা হাইড্রোজেন থাকে এবং 2টা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় অপর 2টা হাইড্রোজেন, তখন এটা 2 ডিগ্রি। আর এই কার্বনের সাথে অর্থাৎ 3 ডিগ্রি কার্বনের সাথে, অর্থাৎ হাইড্রোক্সিল গ্রুপের সাথে যে কার্বন যুক্ত থাকবো তার সাথে কোনো হাইড্রোজেন থাকেই না, 3টা হাইড্রোজেনে আসলে কি হবে? অ্যালকাইল দ্বারা প্রতিস্থাপিত হবে। তাকে আসলে আমরা কি বলি? 3 ডিগ্রি অ্যালকোহল বলি। আমাদের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়, আপনি কিভাবে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করবেন? এই 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করার জন্য আসলে আমরা লুকাস বিকারক ব্যবহার করি। আমি একটু পরেই আমাদের প্রশ্নতে লুকাস বিকারক আসলে কি? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, ZnCl প্লাস গাঢ় HCl। আমরা পরে প্রশ্ন এমনি আছে এটা। এই যে জিঙ্ক ক্লোরাইডের মাধ্যমে আসলে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল অর্থাৎ লুকাস বিকারকের মাধ্যমে আমরা এগুলো শনাক্ত করতে পারি। আশা করি আমরা আসলে বুঝতে পারছি যে মনোহাইড্রিক অ্যালকোহলগুলা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহল কিভাবে হয় এবং তার শনাক্তকারী বিকারক আসলে কি লুকাস বিকারক। এখন আমরা আরো ছোট ছোট গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেখব। লুকাস বিকারক কি? একটু আগে আপনাদেরই বলছিলাম যে লুকাস বিকারক আসলে কি? অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস গাঢ় বা ঘন HCl, গাঢ় HCl, এটার মিশ্রণকে আসলে কি বলা হয়? লুকাস বিকারক বলে। তাহলে দেখেন যে এই লুকাস বিকারকের কাজ কি? এই লুকাস বিকারক কাজ কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা। এটার কাজ কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য করা। অর্থাৎ আমরা এই 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল কিভাবে শনাক্ত করব তা আমরা আসলে লুকাস বিকারক দিয়ে করব। এটা নিয়ে আমরা পড়াশোনা করব অবশ্যই। স্পিরিট কি? আমি ইতিমধ্যেই বলছি যে মিথানল এবং ইথানল, ইথানল একটা গুরুত্বপূর্ণ যৌগ আমাদের জন্য। এই আমরা আগের ক্লাসগুলোতে পড়েছি নিশ্চয়ই যে ইথানলের 96% জলীয় দ্রবণকে, ইথানলের 96% ইথানল CH3 CH2H, ইথানলের 96% জলীয় দ্রবণকে আসলে কি বলা হয়? রেকটিফাইড স্পিরিট বলে। অর্থাৎ 96% যদি ইথানল হয়, তো বাকি 4% আসলে কি ছিল? 4% ছিল পানি। এইটাই আসলে আমাদের রেকটিফাইড স্পিরিট। কিন্তু আমরা আরেকটু ফিক্সড করে, অর্থাৎ নির্দিষ্ট মান করে বলবো যে 95.5% ইথানল, ইথানল ও 95.6% ও 4.4% পানি, এর সমস্ফুটন মিশ্রণকে আসলে কি বলা হয়? রেকটিফাইড স্পিরিট, রেকটিফাইড স্পিরিট বলা হয়। দেখেন 95.6% ইথানল এবং 4.4% পানির সমস্ফুটন মিশ্রণকে আসলে কি বলা হয়? রেকটিফাইড স্পিরিট বলে। আসলে কোন কাজে ব্যবহৃত হয় আপনারা জানেন? এই রেকটিফাইড স্পিরিট
এই যে স্যার, এই রেকটিফাইড স্পিরিট ব্যবহৃত হয় জৈব দ্রাবক হিসেবে, জৈব দ্রাবক হিসেবে। ল্যাবরেটরিতে এটা জৈব দ্রাবক হিসেবে আমরা বিভিন্ন জৈব পদার্থ দ্রবীভূত করি, সেই জায়গায় আসলে রেকটিফাইড স্পিরিট কি হয়, ব্যবহৃত হয়। আচ্ছা, এখন এই রেকটিফাইড স্পিরিট থেকে কিন্তু আমরা আবার মেথিলেটেড স্পিরিট বানাইতে পারি। কি বানাই? মেথিলেটেড স্পিরিট। আচ্ছা, তো আমরা এই রেকটিফাইড স্পিরিটের মধ্যে সামান্য বিষাক্ত মিথানল, আমরা বলছিলাম মিথানল বিষাক্ত না, কিন্তু মিথানল বিষাক্ত। আমরা যদি এই রেকটিফাইড স্পিরিটকে, আমি একটু বলেই রাখি এই জায়গায়, পরবর্তীতে আমি প্রশ্নটা দেখাচ্ছি, যে এই রেকটিফাইড স্পিরিট, এটা তো রেকটিফাইড স্পিরিট, এর মধ্যে যদি সামান্য মিথানল CH3OH, এটা বিষাক্ত। আমরা জানি ইথানল আমরা বিভিন্ন জৈব দ্রাবক হিসেবে ব্যবহার করি এবং ওষুধ শিল্পে ব্যবহৃত হয়, কিন্তু এই যে মিথানল এটা বিষাক্ত। আমি যদি এই রেকটিফাইড অর্থাৎ ইথানলের মধ্যে সামান্য মিথানল যোগ করে এটাকে বিষাক্ত করি, তখন এটার নাম হয় মেথিলেটেড স্পিরিট। মেথিলেটেড স্পিরিট। এই মেথিলেটেড স্পিরিট দিয়ে কি কাজ করা হয় স্যার? কাঠে বার্নিশ করা হয় না, বার্নিশের কাজ করা হয়, বার্নিশ। মেথিলেটেড স্পিরিট দিয়ে আসলে বার্নিশের কাজ করা হয়। তাইলে আমরা আসলে এটা বুঝতে পারছি যে আসলে রেকটিফাইড স্পিরিট কি, এবং এটা থেকে আমরা কিভাবে মেথিলেটেড স্পিরিট বানাইতে পারি। অ্যালকোহল কাকে বলে, অথবা 2 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে? ইতিমধ্যে আসলে আমরা এটা বলে ফেলছি যে সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে। আপনারা নিশ্চয়ই দেখছিলেন যে আমি একটা সেকেন্ডারি অ্যালকোহলের গাঠনিক সংখ্যা যদি লিখতে চাই, সেকেন্ডারি অ্যালকোহল মানে OH, তার সাথে কয়টা আর থাকবে? 2টা আর। আপনি এটাকে সংক্ষেপে আর দিতে পারেন, অথবা এই যে আর, এই আর না দিয়ে আমরা আসলে এই জায়গায় কি করে ফেলবো, মিথাইল গ্রুপ দিয়ে দিই, সমস্যা নেই। CH3CH3H, এইটা হলো আমাদের কি, এটা 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল, আশা করি বুঝতে পারছেন। 2 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল কেন? যে আমরা বলছিলাম এর সাথে আমার যে কার্যকরী মূলক আছে, এই কার্বনের সাথে অপর 2টা অ্যালকাইল গ্রুপ যুক্ত আছে, সুতরাং এটা একটা 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল কাকে বলে বা 2 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে? আরেকটা জিনিস বলে রাখা ভালো, এই অ্যালকাইলের জায়গায় এরাইলও হইতে পারে। এরাইল হলো যেমন মনে করেন C6H6। আচ্ছা, আমি একটু বলি, অ্যালকাইল আমরা আসলে কোনটাকে বলি? যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে এটাকে আমরা বলি মিথাইল। আর এই যেমন অ্যারোমেটিক যৌগের C6H5, এটাকে আমরা বলি আসলে এরাইল। তাইলে এই জায়গায় যদি অ্যালকাইল অথবা এরাইল হয়, তাহলেও আমাদের এটা কি বলো, অর্থাৎ কার্যকরী মূলক বিশিষ্ট কার্বনের সাথে 2টা অ্যালকাইল বা এরাইল গ্রুপ যুক্ত থাকলে, অথবা একটা হাইড্রোজেন যুক্ত থাকলে, আসলে তো এই জায়গায় একটা হাইড্রোজেনই যুক্ত আছে, তখন এটাকে আমরা আসলে সেকেন্ডারি অ্যালকোহল বা 2 ডিগ্রি অ্যালকোহল বলে। আচ্ছা, আমরা কি লিখছি একটু দেখি। যে সকল মনোহাইড্রিক অ্যালকোহল, অবশ্যই এটা মনোহাইড্রিক অ্যালকোহল, এটার মধ্যে একটা OH আছে। যে সকল মনোহাইড্রিক অ্যালকোহল হাইড্রোক্সিল মূলকযুক্ত কার্বনে, হাইড্রোক্সিল মূলকযুক্ত কার্বনে সমস্যা নাই, একটি মাত্র হাইড্রোজেন থাকে, একটি মাত্র হাইড্রোজেন আছে, এটাও সত্য তাকে, এবং বাকি যোজনিত অ্যালকাইল বা এরাইল মূলক দ্বারা পূর্ণ থাকে, তাদেরকে আসলে কি সেকেন্ডারি অ্যালকোহল বলে। কথাটা ক্লিয়ার স্যার? যে সকল সেম অনুরূপ আপনি দিতে পারবেন না, যে আমার কার্যকরী মূলক বিশিষ্ট অর্থাৎ কার্বকলী মূলক বিশিষ্ট যুক্ত কার্বনের সাথে 3টা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকবে, অর্থাৎ 3টা প্রতিস্থাপিত গ্রুপ যদি যুক্ত থাকে, তখন এটাকে আমরা টারশিয়ারি অ্যালকোহল, অর্থাৎ অ্যালকাইল বা এরাইল গ্রুপ যুক্ত থাকে, অর্থাৎ ওই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকবে না। আগে বলছিল যে ওরা একটি মাত্র হাইড্রোজেন পরমাণু থাকবে, 2 ডিগ্রির ক্ষেত্রে একটা মাত্র হাইড্রোজেন থাকে, কিন্তু 3 ডিগ্রি কোনো হাইড্রোজেন নাই। এটা আপনার মতো করে আসলে সংজ্ঞাটা আপনি দিতে পারবেন, সমস্যা নেই। ওকে স্যার, তাহলে আসলে আমরা কি সেকেন্ডারি অ্যালকোহল কাকে বলে বা 2 ডিগ্রি অ্যালকোহল কাকে বলে সেটা আমরা পারবো আশা করি। এখন দেখি আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল কাকে বলে। একটি ট্রাইহাইড্রিক অ্যালকোহলের নাম, গ্লিসারিন বা গ্লিসারল। আমি একটু আগে বলছি, এটা নিয়ে আর আমি এখন কথা বলতেছি না। এই যে আমাদের ট্রাইহাইড্রিক অ্যালকোহল, আশা করি আপনারা দেখতে যে CH2, আপনারা যোজনীটা একটু মিলাবেন আর কি, যে এই জায়গায়
ও রেখাতে এইদিকে চলে গেছে, আসলে এটা এই জায়গায় হওয়ার কথা ছিল। অর্থাৎ ট্রাইহাইড্রিক অ্যালকোহল কি CH2 CH2 ট্রাইহাইড্রিক অ্যালকোহল, অর্থাৎ আমার 3টা OH গ্রুপ থাকবে, ওই যে OH এই তো ট্রাইহাইড্রিক অ্যালকোহল, গ্লিসারল বা গ্লিসারিন, আমি এটা আপনাদের পড়াইছি। অর্থাৎ একটি ট্রাইহাইড্রিক অ্যালকোহলের নাম হলো গ্লিসারল বা গ্লিসারিন, এই যৌগটি গাঠনিক সংকেত আমরা লিখছি। আশা করি আমরা বুঝতে পারছি। ওকে, পরম অ্যালকোহল কাকে বলে? পরম অ্যালকোহল অর্থাৎ অ্যাবসলিউট অ্যালকোহল, এটা আসলে আমরা বলি যে 100% বিশুদ্ধ অ্যালকোহল। তা আমরা জানি আসলে কোনো পদার্থ 100% বিশুদ্ধ হয় না। কোনো পদার্থ আমরা ওই যে এনালার গ্রেড পদার্থের মধ্যে বুঝছিলাম। তে পরম অ্যালকোহল আসলে কাকে বলে আমরা একটু লেখা আছে দেখি, যে 99.5% বিশুদ্ধ অ্যালকোহলকে পরম অ্যালকোহল বলে। 99.5% বিশুদ্ধ অ্যালকোহলকে কি বলা হয়? পরম অ্যালকোহল বলে। এটা মানে শক্তি, পাওয়ার বলতে শক্তি বুঝি না, যে পাওয়ার অ্যালকোহল আসলে কাকে বলে। আপনারা শুনে থাকবেন যে আমাদের যে পৃথিবীতে যে জীবাশ্ম জ্বালানি আছে তা কিন্তু আগামী 200 বছরের মধ্যে শেষ হয়ে যাবে, এই জিনিসটা আমরা জানি। তো আমাদের জীবাশ্ম জ্বালানি কি? কয়লা, তারপরে যে পেট্রোল ডিজেল যে জ্বালানিগুলো, পেট্রোলিয়াম, এটা কিন্তু একসময় নিঃশেষ হয়ে যাবে। তাই আসলে এখন এই যুগে বর্তমানে জ্বালানির আবিষ্কার অর্থাৎ বিকল্প জ্বালানি আবিষ্কারটা একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তো এই জীবাশ্ম জ্বালানির উপরে আমাদের প্রভাব কমানোর জন্য কি করা হয় আপনারা জানেন ইতিমধ্যে। যেমন আমরা অলরেডি ব্রাজিলে এর ব্যবহার শুরু হয়ে গেছিল। যেমন গ্যাস হোল নাম শুনছেন, গ্যাস হোল। গ্যাস হোল, গ্যাস হোল কাকে বলে মনে আসেনি? যে পেট্রোলের সাথে 10 থেকে 20% ইথানল মিশ্রিত জ্বালানি, ইথানল মিশ্রিত জ্বালানি। ওকে স্যার, এই যে গ্যাস হোল আসলে কি? গ্যাস হোল আসলে কি? আমরা আমাদের এই জীবাশ্ম জ্বালানি অর্থাৎ জৈব জ্বালানিগুলা, যে জীবাশ্ম জ্বালানি আছে তার উপরে প্রভাব কমানোর জন্য আমরা অ্যালকোহল মিশ্রিত করে একটা জ্বালানি তৈরি করি। অ্যালকোহল এখন একে জৈব জ্বালানি বলা হয় কেন বলেন তো? যে অ্যালকোহল তো আমরা মানে কি থেকে তৈরি করা হয়? জৈব পদার্থ, গম, ভুট্টা ইত্যাদি থেকে, আলু। আমরা চাইলে এগুলো চাষ করতে পারি, এই জন্য এটাকে জৈব জ্বালানি বলা হয়। তাইলে আমরা যদি এটা উৎপাদন করে পেট্রোলের সাথে কিছু মিশাই আমাদের জীবাশ্ম অর্থাৎ পেট্রোলিয়ামের সাশ্রয় করি, তাইলে এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভালো। তাইলে পাওয়ার অ্যালকোহল আসলে কাকে বলে? পাওয়ার অ্যালকোহল হইলো এটাই, যে অ্যালকোহলের মানে আমাদের প্রাকৃতিক যে জ্বালানি আছে অর্থাৎ জীবাশ্ম জ্বালানির সাথে আমি অ্যালকোহল মিশ্রিত করে যে শক্তি উৎপন্ন করব সেটাই। আচ্ছা, আমরা একটু দেখি কি লেখছে। মোটর গাড়ির জ্বালানি রূপে 20 থেকে 30% অ্যালকোহলের সাথে পেট্রোল ও তৃতীয় কোনো দাহ্য পদার্থ, ইথার, বেনজিন প্রভৃতি মিশ্রিত করা হয়। শক্তি উৎপাদনে ব্যবহৃত এরূপ অ্যালকোহল মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলে। আসলে আমার মূল কথার এই জায়গায়, পাওয়ার অ্যালকোহল কি? শক্তি উৎপাদনে এরূপ অ্যালকোহল মিশ্রণকে। আমি এই এক্সাম্পলটা আপনার গ্যাস হোলের এক্সাম্পলটা দিতে পারি, যে গ্যাস হোল হলো পেট্রোলের সাথে 10 থেকে 20% ইথানল, 10 থেকে 20% কি? ইথানল। এই 10 থেকে 20% ইথানলকে আসলে আমরা এই জায়গায় এই জ্বালানিটাকে আসলে কি বলবো? পাওয়ার অ্যালকোহল বলবো, কারণ আমরা এটাকে জীবাশ্ম জ্বালানির উপর প্রভাব কমিয়ে আমাকে শক্তি উৎপন্ন করতে সহযোগিতা করতেছে। তো মেথিলেটেড স্পিরিট কি লেখা হয়েছে? 95 থেকে 100% ইথানল পানের অযোগ্য করার জন্য, কিন্তু দ্রাবক রূপে ব্যবহারযোগ্য রেখে এর সাথে 5 থেকে 10% মিথানল ও দুর্গন্ধযুক্ত রঙিন পিরিডিন সহ 3% বেনজিন মিশিয়ে দেওয়া হয়। ইথানলের এই মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট বলে। আপনি চাইলে এটা একটু সহজভাবে এভাবে বলতে পারেন যে আমাদের যে রেকটিফাইড স্পিরিট আছে অর্থাৎ ইথানল, এটা রেকটিফাইড স্পিরিটের রেঞ্জের মধ্যেই পড়ে। তো ওই ইথানলের মধ্যে আমরা মিথানল যুক্ত করে এটা খাওয়ার অযোগ্য হবে, কিন্তু ব্যবহারের দ্রাবক রূপে ব্যবহারের যোগ্য। একটু বিষাক্ত করে নেওয়া এই মিথানল ও দুর্গন্ধযুক্ত রঙিন পিরিডিন সহ 3% বেনজিন মিশিয়ে দেওয়া হয়। ইথানলের এই মিশ্রণকে আসলে কি বলা হয়? মেথিলেটেড স্পিরিট বলে। অর্থাৎ মেথিলেটেড স্পিরিটের মূল উপাদান কিন্তু আসলে ইথানল, তার সাথে আমরা আসলে একটু বিষাক্ত মিথানল, পিরিডিন বা বেনজিন যোগ করি।
এটার কাজ কি? ওই যে কার্টে বার্নিশ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা জানি। ওকে, তাহলে আমরা মেথিলেটেড স্পিরিট কাকে বলে সেটা আমরা আসলে বুঝতে পারছি। অ্যালকোহল কাকে বলে, কোন কোন যৌগগুলো অ্যালকোহল হয়, তারপরে হাইড্রোক্সিল গ্রুপের উপর ভিত্তি করে অ্যালকোহল আসলে কয় ধরনের হয়, তারপরে মনোহাইড্রিক অ্যালকোহলকে কয় ভাগে ভাগ করা যায়, প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশিয়ারি অ্যালকোহলকে আমরা কি দ্বারা শনাক্ত করতে পারি, বা লুকাস বিকারক শিখলাম, পাওয়ার অ্যালকোহল কি শিখলাম, পরে অ্যাবসোলিউট অ্যালকোহল কি শিখলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।